চোখ চলে গিয়েছিল অন্যের প্রেমিকা তার পায়ে। যখন অসাবধানে সামান্যই উঠে গেছে শাড়ি, বাইরে নেমেছে বৃষ্টি, লণ্ঠন নামানো আছে টেবিলের নিচে অন্ধকারে। মাঝে মাঝে ভেসে উঠেছে লুকোনো পায়ের ফর্সা আভা। অন্যায় চোখের নয়, না তাকিয়ে তার কোনো উপায় ছিল না। সত্যি ছিল না। কেন? হু হু করে বৃষ্টির ছাদ ঢুকে আসে ঘরে। সত্যি ছিল না। কেন? কাঁটা তারে ঝাঁপায় ফুল গাছ। সত্যিই ছিল না। কেন? অনধিকারের সামনে থেকে সমস্ত লুকিয়ে নেয় নকশা কাটা লেসের ঝালর। এখন থেমেছে বৃষ্টি। এখন এ ঘর থেকে উঠে গেছে সেও। শুধু ফিরে আসছে হাওয়া, শুধু এক অক্ষমের চোখের মতন মাঝে মাঝে কেঁপে উঠছে টেবিলের তলার লণ্ঠন। প্রিয় কবি জয় গোস্বামীর কবিতা। কবিতার শিরোনাম একটি বৃষ্টির সন্ধ্যা। যদিও সন্ধ্যার কবিতা পড়লাম, তবু বলতে হচ্ছে ভাদ্রের এই সকালে বৃষ্টি। আজ বুধবার 6 ভাদ্র 1431 বঙ্গাব্দ। আজ 21 আগস্ট 2024 খ্রিস্টাব্দ। সাথে আছে আমি তাসনিফা মোহনা। আমন্ত্রণ সবাইকে কেওয়াইস্টিল সকাল 24-এ। শুভ সকাল। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি দুর্বল হয়ে একই এলাকায় অবস্থান করছে, যার প্রভাবে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলুন তবে দেখে নিই গেল 24 ঘন্টার আবহাওয়ার তথ্য এবং আজ সারাদিনের আবহাওয়ার পূর্বাভাস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 32.4 ও সর্বনিম্ন 26.2 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ 33.2 ও সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ 31.2 ও সর্বনিম্ন 26.5 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ 30.9 ও সর্বনিম্ন 25.5 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বোচ্চ 27.2 ও সর্বনিম্ন 24.5 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ 29 ও সর্বনিম্ন 25.5 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ 31 ও সর্বনিম্ন 26.6 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বোচ্চ 30.1 ও সর্বনিম্ন 25.8 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙামাটিতে 24.2 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 34 ডিগ্রি সেলসিয়াস। সকল বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। টানা বৃষ্টি আর উজানের ঢলে বেড়েছে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি। এতে প্লাবিত হয়েছে 75টি গ্রাম। জেলা প্রশাসক জানান, ভাঙা বাঁধের 24টি পয়েন্ট দিয়ে ঢুকেছে লোকালয়ে পানি। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পানিবন্দী অন্তত 15,000 মানুষ। চলুন চলে যাচ্ছি ফেনীতে এবং এই নিয়ে আমাদের আরও খবর জানাতে ফেনীতে রয়েছেন দিলদার হোসেন। দিলদার, শুভ সকাল জানাই আপনাকে। যদিও দেখে মনে হচ্ছে আসলে সকালটা শুভ নয়। ফেনীতে বন্যার যে পরিস্থিতি সেটি সম্পর্কে আপনার কাছ থেকে আপডেট জানতে চাই। জানলাম যে 75টি গ্রাম তলিয়ে যাওয়ার মতো অবস্থা দেখতে পাচ্ছি। জি, আপনি যেমনটি বলছেন, আসলে সকালটি শুভ হওয়ার কথা ছিল, কিন্তু আসলে যে পরিস্থিতি দাঁড়িয়েছে শুভ সকাল নয়।
তবে আমি এখন রয়েছি ফেনীর ফুলগাজী উপজেলার এই আনন্দপুর বাজারে। এখানে গতকাল কিন্তু এখানে পানি ছিল না। আমি এখন যেখানে রয়েছি আমার পেছনে দেখা যাচ্ছে যে পানি রাস্তার মধ্যেই জাল জাল মেরে তারা মাছ ধরতেছে। কিন্তু বলে রাখি আমরা গতকাল দিনভর ফুলগাজী এবং পরশুরাম উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত এলাকাগুলো দেখিয়েছি, কিন্তু এবারে বন্যা আমরা কিন্তু যেটা দেখেছি 88 সালে একবার বন্যা হয়েছিল বলে স্থানীয় এলাকাবাসী আমাদেরকে জানিয়েছেন। এবারে বন্যা কিন্তু 2024 সালে বন্যা তার চেয়ে ভয়াবহ বলে আমাদেরকে জানাচ্ছেন স্থানীয় এলাকাবাসী। তবে গত 10-15 দিন আগে এই মোহরী কহুয়া সিলোনিয়া নদীর 24টি স্থানে ভাঙ্গন ছিল। গতকাল এবং আজকে ভোরবেলায় 2টি স্থান ভাঙ্গন সহ এখন ভাঙ্গন হয়েছে 26টি, যার ফলে এখন এই 26টি এলাকা দিয়ে পানি প্রবেশ করে লোকালয় ঢুকছে এবং 75টি গ্রাম প্লাবিত করে প্রায় 15,000 লোক বর্তমানে পানিবন্দী রয়েছেন বলে জানিয়েছেন। কিন্তু এখানে সবচেয়ে বড় বিষয়টি হলো যেসব এলাকাগুলোতে পানি ঢুকেছে সেসব এলাকাগুলো থেকে পানি এত পরিমাণ পানি ঢুকেছে যে আশপাশের রাস্তা ডুবে যাওয়ার কারণে কোনো লোকজন গিয়ে যে সহযোগিতা করবে এই সহযোগিতা কোনো সুযোগ নাই। এখানে যে বড় আঞ্চলিক সড়ক এবং শাখা সড়ক যেগুলো রয়েছে সড়কগুলো ডুবে থাকার কারণে এই ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে স্থানীয় এলাকাবাসী আমাদেরকে জানিয়েছেন। তবে এক্ষেত্রে বিষয়টি হলো পানি উন্নয়ন বোর্ড যদি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন, স্থায়ী বাঁধ নির্মাণ করেন, তাহলে এই এলাকার দুঃখ দুর্দশা কমবে বলে স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন। এ ছিল আমার সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ আপনাকে সাথে থাকবার জন্য। জানছিলাম ফেনীর পরিস্থিতি, ফেনীর বন্যা পরিস্থিতির খবরাখবর সম্পর্কে জানছিলাম। এবারে আপনাদেরকে নিয়ে যেতে চাই কুড়িগ্রামে। সেখানে আমাদের সহকর্মী গোলাম মোস্তফা মাওলা সিরাজ রয়েছেন, তার কাছ থেকে জানবো কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি সম্পর্কে, আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানতে চাই। সিরাজ, গতকালকেই ভারতের তিস্তা বাঁধে ভূমিধস এবং প্রবল বৃষ্টি হয়েছে, আমরা জানি। তার প্রভাব বাংলাদেশে কতটুকু পড়তে পারে বলে মনে করছেন, এবং কুড়িগ্রাম গত 1 মাস আগে বন্যা পরিস্থিতি থেকে একটুখানি উঠে এসেছে, আবারও কি পরিস্থিতি অবনতির দিকে যেতে পারে কিনা, এবং সর্বোপরি আজকের কুড়িগ্রামের আবহাওয়ার পরিস্থিতি কি? আজকের যে শরতের আকাশ, এই আকাশে কিন্তু আজকেও মেঘের ঘনঘটা, যদিও সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু তেমন বৃষ্টি দেখা যায়নি, তবে কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টি পড়েছে আজকে সকালেও। আর গতকাল সারাদিনই কিন্তু বৃষ্টি ছিল কুড়িগ্রামের বিভিন্ন এলাকায়। আমাদের যে কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার রয়েছে, সেখানে আমি কথা বলেছিলাম সকাল 6টায়। সকাল 6টায় আমাকে তারা যেটা জানিয়েছে যে গত 24 ঘন্টায় কিন্তু 17.4 মিলিমিটার বৃষ্টি হয়েছে কুড়িগ্রামে। এই আগামী 23 আগস্ট পর্যন্ত কিন্তু কুড়িগ্রামের আকাশে বৃষ্টি থাকবে, এমনটাই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গেও আমি কথা বলেছিলাম। আমাকে পানি উন্নয়ন বোর্ড যেটা বলেছে যে এখন পর্যন্ত কুড়িগ্রামের যে 5টি বড় নদ নদী রয়েছে, যেমন ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমার এবং গঙ্গাধর, এই নদ নদীগুলোর পানি কিন্তু এখন পর্যন্ত স্থিতিশীল রয়েছে। এখন পর্যন্ত যে পানি বাড়ার গতি সেরকম, পানি বাড়ছে না ঠিক সেরকম। এখন পর্যন্ত বন্যার সংখ্যা তারা দেখছেন না, তবে উজানে যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে কিন্তু নদ নদীর পানি বাড়তে পারে, এবং পানিটা বাড়লে কিন্তু দ্রুত গতিতে বাড়বে, এমন সংখ্যা কিন্তু করছে পানি উন্নয়ন বোর্ড। আমরা যেটা বলছিলেন যে আমরা গতকালকে যেটা জেনেছি যে তিস্তার উজানে ভারতের যে বিদ্যুৎ জল কেন্দ্র, সেটি কিন্তু গুড়িয়ে গেছে পানির স্রোতে, তো সেই পানিও কিন্তু নেমে আসছে তিস্তা দিয়ে বাংলাদেশে। এখন পর্যন্ত তেমন কোনো প্রভাব লক্ষ্য করা না গেলেও যে এই সময়ে যে আরেকটা বন্যা, এই বন্যার উদ্বিগ্নে কিন্তু রয়েছেন কুড়িগ্রামের যে নদ নদীর পাড়ের যে মানুষগুলো রয়েছেন, তারা একসাথে প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ড সবাই কিন্তু উপস্থিত রয়েছেন যে সে সময়ে যদি আরেকটি বন্যা হয় তাহলে সেটাকে যেভাবে মোকাবিলা করা যায়। তবে এখন পর্যন্ত কিন্তু বড় ধরনের বন্যার সংখ্যা দেখছেন না কেউই, এমনটাই কিন্তু কুড়িগ্রামের আবহাওয়া পরিস্থিতি এবং আজকের বৃষ্টি পরিস্থিতি। কাস্তবা, সিরাজ, অসংখ্য ধন্যবাদ সাথে থাকবার জন্য।
জানছিলাম কুড়িগ্রামের পরিস্থিতি সম্পর্কে, আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে। সেই সাথে জানিয়ে দিয়ে আজ সারাদিন কিন্তু সারা দেশে বৃষ্টিপাত হবার একটা সম্ভাবনা রয়েছে। তো যারাই আসলে স্কুল, কলেজ বা অফিসে যাচ্ছেন তারা পূর্ব পরিকল্পনা সহকারে নিশ্চয়ই বেরোবেন। চলুন এবারে চলে যাচ্ছি পত্রিকার সংবাদ শিরোনামগুলোতে। সমকাল দিয়ে শুরু করছে। সমকালে আজকে সাথে রয়েছে শৈলী, যেহেতু আজকে বুধবার, যারা শৈলী পড়তে পছন্দ করেন তারা সংগ্রহ করে নেবেন। পড়ছি সমকাল, অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস। বিক্ষোভের এক পর্যায়ে মঙ্গলবার সচিবালয়ে ভেতরে ঢুকে পড়ে আন্দোলনকারী এইচএসসি পরীক্ষার্থীরা। আন্দোলনে এইচএসসির স্থগিত পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে। সচিবালয়ে ঢুকে ফটক আটকে হাজারো শিক্ষার্থীর নজিরবিহীন বিক্ষোভ। তার পাশে বেনামে শেয়ার ব্যবসা এবং কারসাজিতে শিবলি ও তার ছেলেসহ ৮ জনের ব্যাংক হিসাব ফ্রিজ। বিএসইসির সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। আদালত চত্বরে দীপু মনিকে হেনস্থা। ঢাকায় অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালতে মঙ্গলবার নেওয়া হয় দীপু মনিকে। এ ছিল সমকালের সংবাদ শিরোনাম। পড়ছি প্রথম আলো। জনপ্রশাসন খবরাখবর। প্রশাসনের স্বাভাবিক অবস্থা ফিরতে সময় লাগবে। বিগত আওয়ামী লীগ সরকার যেভাবে জনপ্রশাসনকে দলীয়করণ করেছে তা এর আগে কখনো দেখা যায়নি। দুর্বল স্বাস্থ্য খাতে অস্থিরতা। আওয়ামী লীগ বিএনপি দুই আমলেই দলীয়করণ। সচিব ড্যাপের বাইরে নিরপেক্ষ চিকিৎসকেরা সবচেয়ে বেশি বঞ্চনার শিকার। শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে 93% মানুষ। জরিপের ফলাফলে দেখা যায়, প্রথম আলোর ফেসবুক পেজে 14 থেকে 20 আগস্ট বিকেল পর্যন্ত এই জরিপে অংশ নিয়েছেন 3,50,133 জন। এবারে পড়ছি কালের কণ্ঠ। সংস্কারের জন্য প্রয়োজনীয় সময় নিতে বললেন ব্যবসায়ীরা। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ। এদিকে মূল টার্গেট দোষী ব্যক্তিরা, ব্যবসা প্রতিষ্ঠান নয়। ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে গভর্নর কথা বলেন। 25 জেলার ডিসি প্রত্যাহার, 4 সচিব রদবদল। 48 ঘন্টার মধ্যে দায়ীদের গ্রেপ্তার দাবি। দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসির সব প্রতিষ্ঠানের সাংবাদিকরা। গতকাল রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্স প্রাঙ্গণে থেকে তোলা এই ছবি। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। এবারে হাতে নিচ্ছি ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি ইনসার্টে, চট্টগ্রামের ছবি, এবং ছবিটিতে বলা হচ্ছে যে প্রবল বৃষ্টিতে তলিয়ে গেছে নগরীর অধিকাংশ এলাকা। এটি গতকাল মুরাদপুর সড়ক থেকে তোলা একটি ছবি। এইচএসসির বাকি পরীক্ষাগুলো বাতিল। ফল প্রকাশের সাবজেক্ট ম্যাপিং ও অনুষ্ঠিত পরীক্ষা বিবেচনায় আসবে। মূল্যায়নের বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠক আজ। এদিকে এবারে শেখ হাসিনার সঙ্গে রেহানা জয় ও পুতুলের বিরুদ্ধেও হত্যা মামলা। গণ অভ্যুত্থানের সাফল্য ও উদ্দেশ্য নষ্ট করতে চলেছে পরিকল্পিত ষড়যন্ত্র বললেন তারেক রহমান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নিহত 819 জনের তালিকা দিল HRSS। তরুণ ও ছাত্রই বেশি, সর্বাধিক ঢাকা বিভাগে। গণতন্ত্রকে অবশ্যই রক্ষা করতে হবে, ডেমোক্র্যাট সম্মেলনে আপ্লুত বাইডেন। মঞ্চে উঠে বাইডেনকে শুভেচ্ছা জানাচ্ছেন কমলা হ্যারিস। ধন্যবাদ দিতে হঠাৎই মঞ্চে হাজির কমলা। সবশেষে পড়ছি বণিক বার্তা। বণিক বার্তা তথ্যে অগ্রগতি। ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের 29,000 কোটি টাকার বিনিয়োগের বেশিরভাগই ফলপ্রসূ হয়নি। পোশাক শিল্প সম্পর্কে একটি খবর। বাংলাদেশ থেকে $500 কোটি মূল্যের পোশাকের ক্রয়াদেশ স্থানান্তরের আশায় পাকিস্তান। এবং বাংলাদেশে নারী টি-20 বিশ্বকাপ হচ্ছে না। এই ছিল আজকের সংবাদ শিরোনাম। দেখছেন কেওএসটির সকাল 24, সাথে আছি তাসনুভা মোহনা। অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়। একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে ফিরছে।
আমন্ত্রণ আরও একবার, দেখছেন কেওয়াই স্টিল সকাল 24, সাথে আছে আমি তাসনুভা ভুনা। আমরা আপনাদেরকে বাজার পরিস্থিতি জানাতে এবার নিয়ে যেতে চাই পাবনায়। পাবনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিন রহমান। শাহিন, পাবনায় বাজার দর, বাজার পরিস্থিতি কেমন আমাদেরকে একটু জানান। আসলে সবজির জন্য আসলে বরাবরই এখানে উৎপাদনের জন্য এলাকায় বিখ্যাত সবজি এলাকা হিসাবেই উত্তরের এই জেলাটি পরিচিত। পাবনায় বর্তমানে সবজির বাজারের কথা যদি বলি, প্রায় সব ধরনের সবজির দাম কিন্তু এখন বেশ কিছুটা কমেছে, অর্থাৎ 25 থেকে 40 টাকা কেজির মধ্যে প্রায় সব ধরনের সবজি মিলছে। আজকে সকালেও আমি খুচরা বাজারে এবং পাইকারি বাজারে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে এই তথ্যটি জানিয়েছেন। বিশেষ করে পেঁয়াজ এবং কাঁচামরিচের দামও কিন্তু কেজি প্রতি 10 থেকে 20 টাকা কমেছে। আমরা একটু যদি দেখাই, আমি এই বাজারে এসেছি, কাঁচা বাজারে। এইটি হচ্ছে যে কাঁচামরিচের পাইকারি যে দোকান, সেখানে বিক্রি হচ্ছে, অর্থাৎ বর্তমানে এখানে বিক্রি হচ্ছে 160 থেকে 170 টাকা কেজিতে খুচরা, এবং এটি পাইকারি বিক্রি হচ্ছে, এবং খুচরা বিক্রি হচ্ছে 180 টাকা থেকে 190 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এবং পেঁয়াজের বাজারের কথা যদি বলি আমি, পেঁয়াজের বাজারেও দাম কমেছে কেজিতে 10 টাকা, এবং প্রতি কেজি পেঁয়াজ এখন বর্তমানে বিক্রি হচ্ছে 100 টাকা কেজিতে, এবং গতকাল ছিল যেটি ছিল 110 টাকা কেজি, অর্থাৎ কেজিতে কিন্তু 10 টাকা কমেছে পেঁয়াজের বাজার। এবং গত কয়েকদিন আগে যেটি ছিল আসলে পেঁয়াজের বাজার এবং কাঁচামরিচের বাজার বেশ ঊর্ধ্বমুখী, এবং বলা যায় যে কাঁচামরিচ প্রায় 300 টাকা কেজিতে উঠেছিল, এবং পেঁয়াজও কিন্তু আমরা দেখেছি যে 160 থেকে প্রায় 200 টাকা কেজিতে উঠেছিল। তো বর্তমানে সেই জায়গা থেকে কিন্তু সাধারণ মানুষের স্বস্তি অনেকটা কমেছে। কাঁচামরিচ এবং পেঁয়াজ নিয়ে যেটি অস্বস্তি ছিল সেটি কেটে গেছে। পাশাপাশি সবজি, প্রায় সব ধরনের সবজি কিন্তু এখন বলা যায় যে দাম কমে এখন অনেকটা হাতের নাগালের মধ্যে এসেছে। আমরা পেঁয়াজ এবং কাঁচামরিচের দামের বিষয়টি বলেছি, আমরা দেখেছি যে বেগুন, আলু, পটল, কুমড়ো, প্রায় সব ধরনের কিন্তু বাজার এখন বলা যায় যে অনেকটাই হাতের নাগালে, এবং পাবনায় বিশেষ করে সব ধরনের যে সবজির দামের যে ঊর্ধ্বগতি ছিল সেটি এখন অনেকটাই সাধারণ মানুষের হাতের নাগাল এসেছিল। এই হচ্ছে সবশেষ পাবনার যে সবজির বাজার, তার সর্বশেষ পরিস্থিতি। শাহিন, অসংখ্য ধন্যবাদ সাথে থাকবার জন্য। জানাচ্ছিলাম পাবনার বাজার পরিস্থিতি এবং দ্রব্যমূল্য অনেকটাই নিয়ন্ত্রণে, এমনটাই জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। চলে যাচ্ছি অন্য প্রসঙ্গে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্যতিক্রমী একটি বোটানিক্যাল গার্ডেন, শিশুতোষ উপন্যাস অ্যালিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ডস এর আদলে গড়ে তোলা হয়েছে বাগানটি। দেখতে ভিড় করেছেন বিনোদন প্রেমীরা। চলুন দেখে আসি এবারে এ নিয়ে একটি প্রতিবেদন। বোটানিক্যাল গার্ডেনে ঢুকতেই স্বাগত জানাচ্ছে বিশাল আকৃতির এক খরগোশ। এলিসন ইন ওয়ান্ডারল্যান্ড রূপকথার উপন্যাসের আদলে তৈরি এই বাগানে রয়েছে বিশেষ একটি ঘড়ি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাগানটিতে রয়েছে বিশাল দাবা খেলার বোর্ডও। বিচিত্র ফুল, ফল ও ভেষজ উদ্ভিদে বাড়িয়েছে শোভা। দেখা মিলছে শীতাতপ নিয়ন্ত্রিত প্রাসাদেরও। চা পিপাসু দর্শনার্থীদের জন্য আছে নীল রঙের চা। বাচ্চা থেকে বয়স্ক সব বয়সীরা আসছেন বাগানের সৌন্দর্য দেখতে। এখানে রূপকথার গল্পের সাথে মিল খুঁজছে বাস্তব চিত্রের। ছোটবেলায় অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড গল্প আমার প্রিয় ছিল। বইয়ে যা পড়েছি সেসব বাস্তবে দেখছি, এটি সত্যিই অসাধারণ। I mean, 93. I can't even remember how old I am. আমার বয়স 93 বছর হয়েছে, আর কয়দিন বাঁচবো জানি না। তাই একসময় যা গল্পে পড়েছি সেসব রূপকথা চিত্রগুলো নিজ চোখে দেখতে এসেছি। এসব দেখে আমি রোমাঞ্চিত, বাচ্চারাও বেশ উপভোগ করছে। The time is running out for trips like this. 1865 সালে এলিস নামের এক কিশোরীকে কেন্দ্র করে প্রকাশিত হয় শিশুতোষ উপন্যাস এলিস ইন ওয়ান্ডারল্যান্ড। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক ডন লুইস ক্যারলের লেখা উপন্যাসের গল্পে দেখা যায় এলিস একটি খরগোশের গর্তে পড়ে যায়। সেখান থেকেই এক কাল্পনিক এক জগতে প্রবেশ হয় এলিসের। এই গল্পেরই বাস্তব চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে নিউ ইয়র্কের বোটানিক্যাল গার্ডেনটিতে। মাসুম রাব্বি, চ্যানেল 24।
প্রিয় দর্শক, এই ছিল আজকের আয়োজন। এক নাগারে রাজনৈতিক অস্থিতিশীলতার পাশাপাশি প্রবল বৃষ্টির সম্ভাবনা এবং বন্যা পরিস্থিতির সবকিছু সম্পর্কেই আমরা জানলাম। চ্যানেল 24 পর্দায় চোখ রাখুন, দেখতে থাকুন কেওয়াইস্টেল সকাল 24। দেখা হোক আবারও। শুভ সকাল আরও একবার।